জি 24 ঘন্টা জ্যাকল বল স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আজকে 5টার পাঞ্চে আমি সব্যসাচী রয়েছি এবং এই 5টার পাঞ্চে আমার সঙ্গে আজকে থাকবেন সুদীপ রাহা তৃণমূলের এবং বিজেপির প্রীতম দত্ত। আজকে 5টা পাঞ্চে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো এসআইআর নিয়ে ক্রমশ রাজনৈতিক অশান্তির একটা হাওয়া বড় গোলমেলে হচ্ছে এই জায়গা থেকে। কারণ এসআইআর নিয়ে ক্রমশ সুর চড়াতে শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে খুব স্বাভাবিক সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বার্তা দিলেন এবং বিরোধী দলনেতাও যেভাবে সুর চড়িয়েছেন, যেভাবে এসআইআরে মোটামুটিভাবে একটা খসড়া তালিকা প্রকাশের সময় ধীরে ধীরে এগিয়ে আসছে, এই অবস্থায় কার নাম বাদ যায়, গেলে কি হয়, এই সমস্ত বিষয় নিয়ে এখনো পর্যন্ত চর্চা চলছে। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক পারদর চড়ছে। যখন এই নিয়ে চর্চা চলছে তখন পলতাতে সেখানে আজকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা তারা সেখানে গিয়েছিলেন, তারা খসড়া তালিকা মিলিয়ে দিচ্ছিলেন, কিছু কিছু অসঙ্গতির জায়গা ছিল, সেখানে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়, অভিযোগ তোলা হয় যে কোথায় 100 দিনের কাজ। ফলে এই জায়গা থেকে কোথাও কোথাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কৃষ্ণনগরে সভা করছিলেন তিনি ঠিক কী বললেন একবার শোনায় শুরুতে আপনি। আর এসআইআর এর নাম করে মা বোনদের অধিকার কাড়বে, তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করে আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। আমি সরাসরি সুদীপের কাছে যাব। সুদীপ, ঠিক কি বলতে চাইলেন নেত্রী? উনি তো বলছেন যে যদি নাম কাটা যায় একেবারে রাস্তায় নেমে পড়ার কথা বললেন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম বক্তব্য নিয়ে আগেও বিজেপির তরফ থেকে একাধিকবার অভিযোগ ছিল যে তিনি উস্কানি দিচ্ছেন। উস্কানির কি আছে? বাঙালির ওপরে যদি লাগাতার আক্রমণ হয়, বাঙালি যদি আক্রান্ত হয় বারবার, কেন্দ্রের বিজেপির জমিদাররা যদি বাঙালিকে চাকর বাকরের মতো মনে করেন, যে বাংলা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা আন্দোলনের মুখ, ভারত মাতার প্রতিভু মাতঙ্গিনী হাজরার ইতিহাস যে বিজেপির সাংসদরা জানে না, সেই বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলে তাদেরকে প্রতিহত করবার জন্য গ্রাম বাংলার মা বোনেদেরকে আহ্বান জানিয়েছেন, সঙ্গত কাজ করেছেন। এবং এভাবেই সুদীপ, আমি একটু জানতে চাইছি, এই যে নাম বাদ দেওয়ার যে বিষয়টা, এই খসড়া তালিকা প্রকাশের পর নিঃসন্দেহে একাধিক মানুষের আপত্তি আসতে পারে। তাহলে তো এটা তো মনে হতেই পারে যে আবার একটা অশান্তির একটা মেঘ কি ঘনাচ্ছে না? কি অশান্তির মেঘ? অশান্তির জন্মদাতা তো বিজেপি। বাংলায়, ভারতবর্ষে এই অশান্তির জন্ম তো বিজেপি দিয়েছে। বিজেপি যে যেন তেন প্রকারেণ বাংলাকে কোনো না কোনোভাবে বঞ্চিত করতে চায়। কখনো 100 দিনের কাজের টাকা না দিয়ে, কখনো জল জীবন মিশনের টাকা দিয়ে, কখনো বাংলার প্রাপ্য 20 লক্ষ কোটি টাকা না দিয়ে, আর যখন দেখছে ভাতে মারতে পারছে না তখন তাদের নাগরিকত্ব ভোটাধিকার নিয়ে টানাটানি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায্যভাবেই বলেছেন, আগে নোটবন্দি করেছিল, এখন ভোটবন্দি করে বাংলা দখল করতে চাইছে। এত সহজ হবে না। সুদীপ, ফলতায় আজকে আমরা একটা ছবি দেখলাম যেখানে নির্বাচন কমিশনের তরফে স্পেশাল অবজারভাররা গিয়েছিলেন, এই এসআইআর এর কাজই করছিলেন। সেখানে ওখানকার স্থানীয় একাংশ বাসিন্দারা, তাদের মধ্যে মহিলারাও ছিলেন, তারা প্রশ্ন তুলতে শুরু করেন কেন আবাস যোজনার টাকা দেয়া হচ্ছে না, কেন 100 দিনের কাজের প্রকল্পের টাকা দেয়া হচ্ছে না। ফলে এই ধরনের বিষয়গুলো নির্বাচন কমিশনকে বিজেপিকে এক করে দেখানো হচ্ছে। ফলে এই রকম বিষয় যে আরো বাড়বে না তাকে বলতে পারে। বাংলার মানুষকে কি আপনারা সকলে খুব বোকা মনে করেন? না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বোকা মনে করে? তারা বুঝতে পারছে না? আঙুল উঁচিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যখন নির্বাচন কমিশনের প্রধান শিক্ষকের মতো আচরণ করেন শুভেন্দু অধিকারী, বাংলার মানুষ দেখে না যে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের অফিসে গিয়ে কার্যত হেডমাস্টার, আর নির্বাচন কমিশনের কমিশনার তিনি ছাত্রের মতো বসে থাকেন? সাধারণ মানুষ তো বুঝতে পারে যে হাই বিজেপি তাই নির্বাচন কমিশন, বিজেপি যা বলছে নির্বাচন কমিশন তাই করছে। বিজেপিকে নির্বাচন কমিশনকে বাংলার মানুষ, বিজেপির প্রতিনিধি এটা বুঝে গেছে। তাই তারা প্রশ্ন করেছে 100 দিনের কাজের টাকা কোথায়, তাই তারা প্রশ্ন করেছে যে তাদের প্রাপ্য কেন দেওয়া হচ্ছে না।
একথা তো ঠিক, যে কথা আমরা বারবার অভিযোগ করছিলাম, যে নির্বাচন কমিশন কার্যত বিজেপির দলদাসে পরিণত হয়েছে। কিন্তু এটাও তো ঠিক সুদীপ, আমরা দেখেছি হাকিমপুর সীমান্তে সেখানে অসংখ্য যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা এই গুঁতোতেও তারা দেশ ছেড়ে যাচ্ছেন, এই ছবিও তো দেখেছি আমরা। অসংখ্য কোথায়, কিছু কিছু সংখ্যক। আপনি আমাকে বলুন, এই হাকিমপুর সীমান্ত দিয়ে যারা ঢুকেছিল, তারা যখন ঢুকেছিল তখন নিশ্চয়ই ভূত হয়ে ঢোকেনি, তখন তো মানুষ হয়ে ঢুকেছিল। তার ঢোকার সময় বিএসএফ দেখতে পায়নি, বেরোনোর সময় বিএসএফ দেখতে পাচ্ছে। এর দায়টা কার? বিএসএফ কে তো নিতে হবে। এই দায় তো রাজ্য সরকারের নয়, এটা কেন্দ্রের সরকারের দায়। অনুপ্রবেশ যদি হয়ে থাকে, অনুপ্রবেশ ইজ আ ম্যাটার অফ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। হোম অ্যাফেয়ার্স এর জন্য জবাব সারা ভারতবর্ষের মানুষের কাছে দিক, যে কেন হোম মিনিস্ট্রি তাদেরকে অ্যালাউ করেছিল, কিভাবে অ্যালাউ করেছিল। এটা তো বিএসএফ এর গাফিলতি প্রকাশ্যে সামনে চলে আসছে প্রত্যেক দিন। আচ্ছা প্রীতম, এই বাংলা বাঙালি নিয়ে কথা বলা এই তৃণমূল তোমার আজকে এই চোর তৃণমূল আজকে দেখো চুরি করতে 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 এমন অবস্থা হয়েছে, তোমার ভোট থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, মানুষের বাড়ি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি করতে করতে আজকে নিজেদেরই কর্মী বলে নিয়ে আসা তোমার মহিলাদের মান সম্ভ্রম, যে সামান্য গলার হার, সেই গলার হারটাকে চুরি করে নিয়েছে মমতা ব্যানার্জি নিজের সভায়। এবং একজন দুজন না, অনেকের। এই তোমাকে ছবি ভিডিও দেখালাম কৃষ্ণনগরের সভায়। এই হচ্ছে ব্যাপার। এই যে বাংলা বাঙালি নিয়ে কথা বলে এরা হচ্ছে, দেখুন আজকে না ভারতবর্ষে তথা এই বাংলার মানুষ বুঝে গেছে যে এই তৃণমূলটা একদম জাস্ট চোরের পরিণত হয়েছে এবং সেটা সব কিছু চুরি করছে। সেই জন্য বাংলার মানুষ আজকে সর্বাগ্রে গিয়ে নিজেরা গিয়ে নিজেদের এসআইআর ফর্ম থেকে শুরু করে সব কিছু করছে। সেই জন্যই প্রায় দেখেছি প্রায় 95% আজকে কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে এত বাধা সত্ত্বেও। আজকে তুমি যে বললে ফলতার ঘটনা, তুমি জানো সভ্য যে আমি ডায়মন্ড হারবারে কাজ করি লাস্ট 4 বছর ধরে। এই ফলতা এলাকাটা, প্রীতম তোমার তো শুরুতে সেই মঙ্গলসূত্র নিয়ে নেবে, হার নিয়ে নেবে, এই ধরনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে তোমার এই শুরুর ভিডিও দেখে। না কে নিয়ে নেবে না নিয়ে নেবে, তুমি কোটার সাথে কোনটা তুলনা করছো? আজকে নিয়েছে। আজকে কারা নিয়ে নেবে? তারা বলেছিল এই ইন্ডিজোটের একজন যে তাদের ভারতবর্ষের পুরো রিসোর্সটা কোনো একটা সম্প্রদায়ের, তো আমরা যেহেতু সর্বাগ্রে সবকা সাথ সবকা বিকাশের কথা বলি, এবং সেই জন্যই আজকে এই ইন্ডিজোটের একজন প্রতিনিধি মমতা ব্যানার্জি সব চুরি করে নিয়েছে। মহিলাদের মান সম্মান সব চুরি করে নিয়েছে। মহিলাদের মান সম্মান দিতে পারে না, সেই জন্য বলে 8টার পরে কেউ বেরোবেন না। আজকে তারই মিটিংয়ে নিয়ে গিয়ে, ওই মিথ্যা কথা বলার মিটিংয়ে নিয়ে গিয়ে তাদের যে মান সম্ভ্রম, তাদের হাতটাও চুরি করে নিল। আর তুমি এই তোমার প্রতিবেদনে আমার ফলতার কথা দেখছিলাম, আরে ফলতাতে তো তোমার এই লাস্ট ইলেকশনে এই মহামান্য তোমার যে অভিষেক ব্যানার্জি কথায় এখন নিজের পরিবারের তোমার চিকিৎসার জন্য, যেহেতু চিকিৎসার অবস্থা এত খারাপ, নিজের সেবাশ্রয় গরিব বাঙালিদের নিয়ে গিয়ে ছবি তোলে আর নিজের চিকিৎসার জন্য আজকে তোমার বিদেশে চলে যায়। সেই অভিষেক ব্যানার্জি যখন ওখানে তোমার ভোট হতো, তোমার ওখানে পুরো তোমার ক্যামেরা বন্ধ, চারিদিকে স্টিকার দেওয়া, তোমাদের ক্যামেরার মাধ্যমে ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ দেখেছে যেখানে কি ভোট হয়েছে। সেখানে আজকে লেলিয়ে দিয়েছে তোমার কি দিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে যে কাজটা করছে ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশন দেখতে গেছে তাদেরকে লিলিয়ে দিচ্ছে। আজকে দেখো কেন বলো তো, যেমন বাস হয় মমতা ব্যানার্জি, আর বাসগুলো ফলতাতে আছে, ফলতা থেকে শুরু করে সব শাহজাহান এইসব যাদেরকে মমতা ব্যানার্জি সাপোর্ট শাহজাহানের মতো ওখানে জাহাঙ্গীর আছে, তাদেরকে মানুষ ঠান্ডা করে আজকে হাজত বাস করিয়েছে, মানুষ ঠান্ডা করে দিয়েছে। আজকে সন্দেশখালীতে তুমি যাও, মানুষ শান্তিতে আছে। আজকে তোমার ফলতাতেও হবে, ফলতাতে ওই জাহাঙ্গীরের আজকে শেষ পেরাক মানুষই বুঝবে। যেভাবে আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আটকানোর জন্য সংবিধান বিরোধী কাজ করছে, তার মানুষ। প্রীতম সুদীপ যেটা নির্দিষ্টভাবে অভিযোগ করছে, ওই সুদীপ যেটা বললো আঙুল উঁচিয়ে এই বক্তব্য
প্রকল্পের বিষয়টা, আমার ধারণা সুদীপ শুভেন্দু অধিকারী কথাই বলতে চাইছেন, কিন্তু যখন বলা হয় যে 1 কোটি নাম বাদ যাবে, আগে থেকে এরকম একটা ফিগার সামনে চলে আসে, তখন এটা গিয়ে কি একটা বিতর্কের অবকাশ থাকে না প্রীতম, যে আগে ভাগে তোমরা কি করে বলে দিতে পারছো? আরে আমরা কোথায় বললাম, আমরা রাজনৈতিক দল, আমরা কোথায় বললাম মানে শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছে। মমতা ব্যানার্জি একাধিকবার বলেছে। বেড়ে গেছে। এই দেখো 2005 সালে, আরে 2 কোটি 1.5 কোটি সংখ্যাটা প্রথমে কে বলেছিল? হয়নি তখন যে কাগজটা কুটি কুটি করে ছেড়েছিলেন, তখন উনি বলেছেন 1.5 কোটির কথা। ওই 1.5 কোটি নিয়েই তো আমরা বলছি, ওই 1.5 কোটি তো আছে মমতা ব্যানার্জির কথায়। সেই কাটি কুটি কুচি কুচি করে কাগজগুলো কোথায়? সুদীপের কাছে থাকলে ছোট ভাই আমার ওটা বের করুক, বের করে মানুষকে দেখাক যে মমতা ব্যানার্জি যেটা সংসদে ছুড়ে মেরেছিলেন 2005 সালে সম্ভবত, তখন তো উনি 1.5 কোটি নিজের মুখে বলেছিলেন। তারপর বলেছিলেন এই কয়েকদিন আগে যেতে ইন্ডোরে দাঁড়িয়ে যে আজকে তোমার ভবানীপুরেও নাকি লোকজন ঢুকে গেছে। এর আগে বলতে ভবানীপুরে 48,000 লোক আছে। যদি একটা ভবানীপুরে 48,000 ওনার কনস্টিটিউশনের লোক থাকে, স্বাভাবিক কথা। তো মমতা ব্যানার্জির কথাই তো আমরা বলছি, কিন্তু মমতা ব্যানার্জি ঢুকে এখানে তোমার তারাই বলছে যে আমাদের আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সমস্ত যত এই কার্ড বানাতে গেলে যে প্রাথমিক ডকুমেন্ট দরকার হয় তোমার, না প্রীতম, এই আধার কার্ড, পাসপোর্ট এগুলো কিন্তু দিল্লি থেকেও ধরা পড়েছে। দিল্লিতে প্রীতম একেবারে খোদ জাল চক্রের আধার কার্ড করার জন্য যে প্রাথমিক ডকুমেন্টগুলো দরকার হয়, ক্লাস তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর হচ্ছে ক্লাস 8, 9, 4 পার্টসের সার্টিফিকেট, সেইগুলো তৃণমূলের সরকার করে দেয়, সেইগুলো তৃণমূলের লোক করে দেয়। আমরা বলছি না, যাদেরকে হাকিমপুরে তোমাদের ক্যামেরার গিয়ে ধরেছে, বুম ধরেছে, তারা বলেছে যে আমাদের সবটাই তোমার হয় কাউন্সিলর, নয় তোমার এমপি, নয় এমএলএরা করে দিয়েছে, এবং সেটা তো প্রমাণিত। তোমার দেগঙ্গার সেই পঞ্চায়েতের ভদ্র মহিলার কথা মনে আছে? উনি তো বলে দিচ্ছেন অমুকের সাথে যোগাযোগ করে দাও, যারা যারা বাংলাদেশ থেকে এসছো তারা সব ডকুমেন্ট উনি বানিয়ে দেবেন। আর এটা তো প্রমাণিত সত্য। এই কথা মিলে যাচ্ছে। তখন 1.5 কোটি বলেছিল, আজকে 2 কোটি। আজকে তো অনেকের কাটপাট হয়ে গেছে, সেই জন্য আজকে ওনার অসুবিধা হচ্ছে। আসলে মুশকিলটা কি বলতো, তোলামূল আজকে তুলতে এমন হয়েছে মানুষের মান সম্মান, ঘর বাড়ি, মানে চাকরি, এবং 2026-এর নির্বাচন তৃণমূল বিসর্জন হতে চলেছে, সেই জন্য তার ভয় পেয়ে গেছে, আবল তাবল বলতে শুরু করেছে। এই যে বিষয়টা, এই অনুপ্রবেশের যে বিষয়টা এখন জোরদার হচ্ছে, এবং জানিয়ে সুদীপকে প্রথমে প্রশ্ন তুলেছিলাম যে অশান্তির আশঙ্কা আছে কিনা। আমি আজকে একটু পড়াশোনা করছিলাম অনুপ্রবেশ, আমি সন্ধ্যে 6:25 এই নিয়ে স্পেশাল শো করবো অনুপ্রবেশ রাজনীতি নিয়ে, কিন্তু এটা সুদীপ বা প্রীতম দুজনের কাছেই, প্রথমে সুদীপ বলো তারপর প্রীতম বলো, অনুপ্রবেশটাকে তোমরা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বানিয়ে ফেলেছো না? এটা তো অস্বীকার করার নেই। সুদীপ যতই বলুক বিএসএফ এর দায় আছে, যেমন তেমনি সীমান্তবর্তী এলাকার থানাগুলোরও কিন্তু আছে, দুতরফেরই দায়। এটা যতক্ষণ না তোমরা মানবে, একযোগে কাজ না করবে, অনুপ্রবেশ তো হবে, জিয়ে থাকবে, এবং এই নিয়ে রাজনৈতিক ইস্যুও তৈরি হবে। কিন্তু তার মানে যদি অশান্তির মেঘ ঘনায় সুদীপ, এটা সাধারণ মানুষের জন্য কি ভালো? সীমান্তবর্তী থানাগুলো শুধু কেন, যেখান থেকে অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে তাদেরকে গ্রেফতার কি এনআইএ এসে করে গেছে না বিএসএফ এসে করে গেছে? করেছে তো পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, বাংলার প্রশাসন। সেটা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা ইম্পার্শিয়াল আছে বলেই না অনুপ্রবেশকারীরা গ্রেফতার হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার পরিচয় দিয়েছে, তাদের পুলিশ প্রশাসন তাদের কাজের পরিচয় দিয়েছে। গ্রেফতার করেছে বাংলার পুলিশ, ধরেছে বাংলার পুলিশ। তো সেই জায়গা থেকে বিএসএফ এর দায়িত্বটা এড়িয়ে যেতে তো তারা পারে না। শুধু আমি ধরে নিলাম বিএসএফ দায়িত্ব পালন করেনি, কিন্তু যে ছবিটা আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি, হাকিমপুরে বসে আছেন এরা, এদেরকে এতদিনেও স্ক্যানারে আনা যায়নি কেন? এটার দায় কার? এটার দায় কার? আজকে বাংলাদেশ থেকে কত মানুষ তারা চিকিৎসা করতে ভারতবর্ষে আসেন। আপনি আমাকে বলছেন যেটা, যে এই যে বর্ডারে সীমান্ত রক্ষার জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বসে থাকে না, বসে থাকে কেন্দ্রের সরকারের পুলিশ। কেন্দ্রের সরকারের সেই ভূমিকা কোথায়? যদি থাকতো তাহলে এই মানুষগুলো এখানে আসতো না। তাহলে সুদীপ তোমার বক্তব্য এটাই যে কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে এদেরকে ঢুকিয়েছে এবং এদের নিয়ে রাজনীতি করতে এখন এসআইআর, তাই তো? না, এবং হাকিমপুর নিয়ে আপনারা যে অসংখ্য দেখাচ্ছেন, এটা এই সংখ্যা কত লাখ লাখ মানুষ চলে গেছে? নিশ্চয়ই নয়। এক দিন বেশ কিছু সংখ্যক মানুষ গেছে, কথা ঠিক, কিন্তু আমি বলছি এরা যখন ঢুকলো, আজকে যদি বিএসএফ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কাজ করে, তাহলে তো অমিত শাহর উচিত
পদত্যাগ করে স্বরাষ্ট্র দপ্তরটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেওয়া। আচ্ছা, পশ্চিমবঙ্গের কথা ছেড়ে দিলাম, ডবল ইঞ্জিন রাজ্য ত্রিপুরায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে 21 জন বাংলাদেশি তারা গ্রেফতার হলেন। এর দায় কে নেবে? সেখানে তো ডবল ইঞ্জিনের সরকার, তাহলে সেখানে অনুপ্রবেশ হচ্ছে। এই যে ভুয়ো ভোটারের কথা বলছেন, যিনি হরিয়ানায় ভোট দিচ্ছেন সেই ব্যক্তি আবার দেখা যাচ্ছে ফেসবুকে পোস্ট করে বলছে, হরিয়ানার দিনও ফেসবুকে পোস্ট করেছিলেন, আবার দিল্লির দিন ভোটের দিনও ফেসবুকে পোস্ট করে বলছেন আজকে দিল্লিতে ভোট দিলাম। এই যে ভুয়ো ভোটার, আসলে ভোট চুরি করবার জন্য ভিন রাজ্য থেকে ভুয়ো ভোটারদের ঢুকিয়ে দিয়ে তা বুথ দখল করে, ভোট দখল করে নিজেরা ক্ষমতায় আসতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই এসআইআর এর চক্রান্ত ধরে ফেলেছিলেন, তার জন্য বিজেপির এত গায়ের জ্বালা, এত আক্রোশ। আপনারা অপেক্ষা করুন, এই যে বিজেপির মুখপাত্র মানে স্বাভাবিকভাবে তো কথা বলতে পারেন না, হাউ 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 করে তারপরে হাঁপিয়ে যায়। এই 3 মাস বিজেপি এত চিৎকার লাফালাফি করবে, আবার দেখবেন মে মাসের শেষ দিকে বিজেপি থেমে গেছে, ঝিমিয়ে গেছে। সুতরাং এই পচে গলে যাওয়া বিজেপি, যারা বাংলার ইতিহাস জানে না, বাঙালির ইতিহাস জানে না, সেই পচে গলে যাওয়া বিজেপিকে দিয়ে আর যাই হোক বাংলা দখলের স্বপ্ন অধরা থাকবে। স্যার এসেছেন, স্যার চলে যাবেন, ম্যাডাম আছেন, ম্যাডাম ছিলেন, ম্যাডাম থাকবেন। প্রীতম, তুমি তো উত্তর দেবে, ঠিক আছে, কিন্তু এটাও তো ফ্যাক্ট প্রীতম, আসামে আমরা যখন এই গোটা ইস্যুটা শুরু হতে দেখেছি, প্রায় রোজ আসাম সীমান্ত থেকে অনুপ্রবেশকারীদের ধরা শুরু হলো হইচই হওয়ার পর। হিমন্ত বিশ্ব শর্মা নিজে স্বীকার করেছেন যে আসাম বেশ কিছু জায়গায় টেরোরিস্ট হট বেড তৈরি হয়ে গেছে, ডেমোগ্রাফি পাল্টে গেছে। তা উনি দীর্ঘদিন ক্ষমতায় আছেন, ফলে সবটা সবার অগোচর হয়েছে তা তো নয়। দেখো, আজকে আসামে প্রতিদিন ধরা হচ্ছে এবং তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গে করেনি। তুমি বলো হিমন্ত দা তো আর বলেনি যে বিএসএফ কারণ করেনি, হিমন্তদার পুলিশ, ওখানকার আসামের পুলিশ সে ব্যবস্থা করেছে। তুমি ভাবো না এই টাচ জঙ্গিদের আসাম পুলিশ এসে মুর্শিদাবাদ থেকে ধরে নিয়ে গেছে, যে কে সে তৃণমূলের তোমার পঞ্চায়েতে তার শালিনাকে তার পঞ্চায়েতের লোক, তারা দুবার করে ভোট দিয়ে দিয়েছে। এই হচ্ছে মুশকিল। এই যে তুমি বলো না, আজকে ছোট ভাই আমাকে বলছিল যে তোমার হাকিমপুরে যারা বসে রয়েছে তাদের সব বিএসএফ ব্যবস্থা করবে। তুমি বলো তো, রাজারহাট তোমার বিএসএফ, তোমার হাকিমপুর যে আসলো, থাকলো, এতদিন থাকলো, আমাদের চাকরি থেকে শুরু করে, আমাদের হাওয়া থেকে শুরু করে, অক্সিজেন থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে সবে কিছু ভাগ বসালো, তো তাদেরকে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি? নেয়নি। তো সুতরাং এই যে আজকে তুমি বলো না, তুমি বলো আজকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে বলে দিয়েছে যে ডিসেম্বর 31, 2024 কোনো রকম কোনো যাদের কথা সিএতে বলা আছে, সে হিন্দু, শিখ, ইসাই, তোমার তারা ওই 5টা জনজাতি কাউকে কোনো রকম কোনো অ্যারেস্ট করতে পারবে না, কিছু করতে পারবে না। কিন্তু তুমি জানো আজকে হিন্দুদের অনেক জায়গায়, দমদম থেকে শুরু করে মালদা, এইসব জায়গায় 80 বছরের মহিলাদের অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি রেখে দিয়েছে, তার কারণ তারা বাংলাদেশে ঢুকেছে বলে। তার কারণ হচ্ছে এই যে হিন্দু বিরোধী একটা তোমার সরকার, তারা সব কিছু হিন্দু বিরোধিতা করছে। যারা ওখান থেকে মানে নিজেদের মান সম্মান বাঁচাতে আজকে পালিয়ে আসছে, তাদেরকে মমতা ব্যানার্জি 80 বছরের বৃদ্ধা মহিলা তাকে ধরে আজকে জেলে রাখছে। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এই তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের রুল ফলো করছে না। এর আগে বিএসএফ কে, এর আগে তোমার আর্মিকে বারবার মমতা ব্যানার্জি আক্রমণ করেছে। এর আগে বলেছিল বিএসএফ রা আসছে যে তোমরা হাতা খুন্তি নিয়ে মহিলাদের ছুটে যেতে, আজকে বলছে ইলেকশন কমিশন গেলে তো হাতা খুন্তি নিয়ে তোমরা আগে যাও, তারপর তোমার ছেলেরা থাকবে। এই যে বারবার ভারতবর্ষে, তুমি আজকে ভারতবর্ষে যে কনস্টিটিউশন মেনে, সংবিধান মেনে যারা কাজ করতে যাচ্ছে তাদেরকে এইভাবে আক্রমণ করে কেন করছেন? এটা তো এই করছেন, এই যে ওনার এই জন্যই তো বলে, এই জন্য ডন পত্রিকায় ওনার নামে বলা যে মমতা ব্যানার্জি পাকিস্তানকে সাপোর্ট করছে, এই জন্যই ওনার যে এরকম ডিবেট সভায় বলা পাকিস্তানকে সাপোর্ট করছে। আজকে উনি কি চান না? উনি তো নিজেই বলেছিলেন যে 2005 সালে তোমার 1.5 কোটি অনুপ্রবেশকারী আছে, অনুপ্রবেশকারী এসে এখানে ভোটার হয়ে গেছে। আজকে তাহলে ওনার স্ট্যান্ডটা কেন বদলে গেল? আমার সময়ের জন্য বদলে গেল। এই কয়েকদিন আগে তোমার দাঁড়িয়ে তোমার নেতাজি ইন্ডোরে বলেছে, আবার স্ট্যান্ড চেঞ্জ হচ্ছে। আমি তৃণমূল চুরি করতে করতে সব চুরি করতে দেবেন। আজকে বাংলার মানুষ জাগ্রত হয়ে গেছে এবং জাগ্রত হয়ে গেছে, তারা ভয় পেয়ে গেছে। আচ্ছা, আমার সময় প্রায় শেষ, আমি 1 মিনিট করে দুজনকে আর দিতে পারবো। দুজন কাছে এক প্রশ্ন, তাহলে কি এই চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে অশান্তির সম্ভাবনা থেকেই যাচ্ছে সুদীপ? না, বিষয়টা অশান্তি নয়, বিষয়টা হচ্ছে আজকে বিজেপির নেতা যা বলেছেন না, মানে সিরিয়াস পলিটিক্যাল আলোচনা আর করতে পারছি না। বলছে অক্সিজেন ভাগ হয়ে গেছে, দেশ ভাগের সাথে সাথে আকাশ কি করে ভাগ হয়,
অক্সিজেন কি করে ভাগ হয়, এ ভাই নতুন তত্ত্ব। মানে বিজেপি করতে গেলে যে জোকার হতে হবে এদের দেখে সেটা বুঝতে পারি। যাই হোক, দ্বিতীয় পর্যায়ে আপনার প্রশ্নের উত্তর দিই। অশান্তির প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে প্রতিবাদের, প্রশ্ন হচ্ছে রেজিস্ট করার, বিজেপিকে আটকানোর। বিজেপিকে আটকানোর জন্য বাংলা যা করতে হয় সেটা করবে। বিজেপিকে আটকানোর জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে, বিজেপি বলছে না সংবিধানের কথা, তা ওরা মুখে সংবিধান বলে, সংবিধানে তো ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়। তা বিজেপি মানে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ? বিজেপির মুখে না এসব সংবিধান টংবিধান মানায় না। আর এই বাঙালি বাংলা নিয়ে কথা বলতে বিজেপির নেতারা যাবেন না। আগে এসব করবার আগে অভিজিৎ গাঙ্গুলিকে নরেন্দ্র মোদীর সারনেমটা মনে করিয়ে দিন, আমাদের বিরুদ্ধে পরে লড়বেন। আচ্ছা, শেষ করবো প্রীতমকে দিয়ে। আছে, আরে এখানে বাঙালির কথা বলছে, আর এখানে তুমি গীতাঞ্জলিও চ্যালেঞ্জড, এখানে কথাঞ্জলি চলে আসছে। যা যা বাঙালি মনীষীরা করে গেছে এগুলো সব চ্যালেঞ্জ করে দিচ্ছেন মমতা ব্যানার্জি, এবং চ্যালেঞ্জ করে দিচ্ছে আজকে বাঙালির অস্মিতাকে। তুমি দেখো না, এই তোমাকে দেখালাম, প্রথমে নিজের মিটিংয়ে ডেকে আনলো, ডেকে এনে মান সম্মান তো খুইয়ে দিচ্ছে বাঙালির মহিলাদের, বলছে 8টার পরে বেরোবে না। আমরা তো বলিনি, মমতা ব্যানার্জি স্বয়ং বলেছে। আবার মমতা ব্যানার্জি মিটিংয়ে ডেকে এনে এই তোলামূল তৃণমূলের চোরেরা তাদের মান সম্মান সম্ভ্রম সোনা দানা সব লুট করে নিচ্ছে। এই যে আজকে তোমাকে বলছি, অনুপ্রবেশকারীদের এনে উনি ভোট ব্যাংকে পরিণত করেছেন, এটা তো আমাদের কথা না, মমতা স্বয়ং বলছেন যে এর আগে 1.5 কোটি লোক ছিল, এখানে যে ভোটার হয়ে গেছে, তো তোমার তারা এসে সাইন্টিফিক রিডিং করে, সেম জিনিসটা মমতা ব্যানার্জি করছেন। আজকে ফলতাতে তুমি বলো না কনস্টিটিউশন মেনে যে কাজটা করতে হবে, তাদের কেন বাধা দেওয়া হচ্ছে? কেন দেখাবে না? কালকে একটা কাগজ শুরু ফেলেছেন, ওনার কোনো সময় পরিবর্তন হয়নি। এর আগে 2005-এও উনি কাগজ ছুড়ে ফেলতেন, এখন 2026-এ 2025-এ কাগজ ছুড়ে ফেলছেন। আসলে মুশকিলটা কি বলতো? মুশকিলটা হচ্ছে আজকে বাংলার মানুষ না জাগ্রত হয়ে গেছে। এই জন্য উনি বুঝে গেছেন যে ভবানীপুরে উনি হাঁটতে চলেছেন, ভবানীপুরে হাঁটতে চলেছে, যেন মাথাটা একদম খারাপ হয়ে গেছে, যা খুশি তাই বলতে শুরু করে দিয়েছেন। এবং এই বলতে বলতে আজকে তুমি বলো না যে তুমি ভারতবর্ষে অনেক অনেক জায়গায় তোমার এসআইআর হচ্ছে, তোমার অনেক জায়গায় গণতান্ত্রিক পদ্ধতিতে এই সংবিধানের তোমার কাজ হচ্ছে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হচ্ছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে কেন? তার কারণ ভূতুরে ভোটার, ওই দ্বিজেন বাবুর ভোট আর দুপুরবেলা এসে দেবে না, সবাই ঘুমিয়ে থাকবে, সেই জন্য মাথা খারাপ হয়ে গেছে। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুদীপ, অনেক ধন্যবাদ প্রীতম। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।